রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার দায়িত্ব নেবার পর সব ঘটনা বিচারের আওতায় এসেছে। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ৪৮ বছর আগে যে সংকট ও সংগ্রামের পথ ধরে বিএনপির পথচলা শুরু হয়েছিল তা দেশের কল্যাণে আজীবন অব্যাহত থাকবে। নয়াপল্টনে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রংপুরে 4 জনকে হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার অপরাধ নির্মূলে আন্তরিক। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি। প্রতিষ্ঠার জন্য যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ সহ 5 দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বিএনপিকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিচালিত করলেন। বিএনপি আগুনে পুড়ে পুড়ে একটি খাঁটি সোনায় পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া। ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি। গৌরবের ৪৮ বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। আশা করি আগামী 1 সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। ইউসুফ আলী, মিটিভি, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে ১৪০০ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এরপরও মুখোশধারীরা ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ফ্যাসিবাদ যাতে দেশে আবারও পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সেজন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। রাজধানীতে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা বিশ্বাস রাখি এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। আল্লাহ প্রদত্ত 2টি চোখ খুলুন। সেটা যদি না পারেন তাহলে অন্তর্চক্ষু খুলুন, আপনারা দেখতে পাবেন। আসেন, একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করি। ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন বসছে বৃহস্পতিবার। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের 2য় অধিবেশন শেষ হয় 15 জুলাই। এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট ছাড়াও একাধিক বিল পাশ হয়। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি সহ 15টি কমিটি গঠিত হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাধারণত বছরের এই সময় ডাকা অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মূলত এই অধিবেশন ডাকা হয়ে থাকে। তবে এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হওয়ার কথা রয়েছে। এছাড়া নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে আলোচনার কথা রয়েছে। এদিকে অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অস্ত্র বহন, সভা সমাবেশ নিষিদ্ধ সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি। বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, দেশে দুর্ভোগ চলছে। গ্যাস, বিদ্যুৎ, তেল, সার সর্বত্রই সরকারের যে ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। সংসদে জুলাই সনদের অবজ্ঞা করে গণরায় বাস্তবায়ন না করার অপচেষ্টা চলছে। গুমের শিকার পরিবারগুলো এখনো বিচার পায়নি বলেও উল্লেখ করেন তিনি। এসব বিষয় সামনে রেখে 30 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্যজোটটি। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজা পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন আজ 12ই রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। পবিত্র এই দিনে বিশ্ব মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12ই রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। বিশ্বব্যাপী এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর প্রেরিত ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন, প্রচার করেছেন ইসলাম, একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন শান্তির বাণী। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবীর বাবা আব্দুল্লাহ ও মা আমিনা জন্মের পূর্বেই মহানবী হারান বাবাকে এবং 6 বছর বয়সে মাতৃহারা হন তিনি। তার জন্মের সময় সমগ্র আরব নিমজ্জিত ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে। এটি ছিল অজ্ঞতার যুগ কিংবা তমসাচ্ছন্ন যুগ। মহানবীর আগমনের সময়ে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন সহ যাবতীয় অনাচারে ভরপুর ছিল সেই সমাজ। সেই আয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। 40 বছর বয়সে হেরা গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাজিল করেন মহান আল্লাহ তাআলা। এর মধ্য দিয়ে শুরু হয় নবুয়াতের মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, অন্যায়, জুলুম, শোষণ, মিথ্যা ও বৈষম্য পরিহারের শিক্ষা দেন। তার আহ্বানের মূল কথা ছিল তাওহীদ, ন্যায়, দয়া, মানবিক মর্যাদা ও নৈতিকতার প্রতিষ্ঠা। মক্কার জীবনে তাকেও তার অনুসারীদের নির্মম নির্যাতন সহ্য করতে হয়। পরে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি শুধু একটি ধর্মীয় সম্প্রদায় গড়ে তোলেননি, বরং ন্যায়, পারস্পরিক দায়িত্ব, সহাবস্থান ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। নবুয়াতের প্রায় 23 বছর ধরে বিশ্বনবী মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করেন। অবশেষে 63 বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন। তার ওফাত মুসলিম উম্মার জন্য ছিল এক গভীর শোকের মুহূর্ত। যে মানুষটি তার সাহাবীদের কাছে ছিলেন সবচেয়ে প্রিয়, তার পার্থিব জীবনের অবসান তাদের জন্য ছিল অকল্পনীয় বেদনার। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। অনেকে এই দিনে নফল রোজাও রাখেন। তবে বিশ্বনবীকে স্মরণ করার জন্য এটি একমাত্র দিন নয় বলে মনে করেন ইসলামিক স্কলাররা। বিশ্বনবীর দেখানো পথ, আদর্শ এবং শিক্ষা প্রতিদিনই অনুসরণ করতে হবে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী জুড়ে ছিল ধর্মীয় আবেগ আর ভালোবাসায় ভরা নানা আয়োজন। জশ্নে জুলুস, মিলাদ মাহফিল, নাত পরিবেশন ও আলোচনা সভায় উঠে আসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান জীবন দর্শন ও মানবতার বাণী। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে নগরীর পাড়া মহল্লা সবখানেই যেন প্রতিধ্বনিত হয়েছে নবী প্রেমের সুর। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। মুখে দরুদ, কণ্ঠে নাত আর হৃদয়ে প্রিয় নবীর প্রতি অবাধ ভালোবাসা। এভাবেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আধ্যাত্মিক আবহে মুখর রাজধানী। কোথাও যশনের জলুস, কোথাও মিলাদ মাহফিল, আবার কোথাও নবী প্রেমের কাব্য ও নাত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত ধর্মপ্রাণ মানুষ। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যাহার রৌশনীতে দিন দুনিয়া উজালা। আর তাই জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় সমবেত হন নানা শ্রেণী পেশার মানুষ। শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, মৈত্রী, ভালোবাসার একটা পৃথিবী গড়ে তুলব। হেরা হতে হেলে দুলে। কোথাও কোথাও কেবল আলোচনা নয়, আয়োজনের বড় একটি অংশ জুড়ে ছিল নবী প্রেমের কাব্য ও নাত পরিবেশনা। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আবার কোথাও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামিক গান, নাত ও কবিতায় ফুটে ওঠে মহানবীর প্রতি গভীর ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামনাত এবং কাসিদা এবং তাকে নিয়ে যে বিভিন্ন সুফি এবং কবিরা বিভিন্ন রকম কবিতা লিখেছেন, এগুলো আমরা আর কি মানুষের কাছে পেশ করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আচার আচরণ, শিক্ষা দীক্ষা, ওনার একজনের সাথে কিভাবে কথা বলতেন, কিভাবে বাচনভঙ্গি ছিল, কিভাবে উনি প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই বিষয়গুলো জানা দরকার। আর তাই কবিতার পংক্তি আর নাতের সুরে যেন এলাকার হয়ে যায় আবেগ আর আধ্যাত্মিকতা, যা উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের চোখে মুখেও ছিল ভালোবাসা আর শ্রদ্ধার ছাপ। ওনার উম্মত হিসেবে আমাদের যে ওনার প্রতি একটা দায়িত্ব, কর্তব্য আছে, সেটা প্রকাশ করতে চাই। আজকের দিনে আমরা যেন আমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে সবকিছু উজাড় করে দিয়ে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যেন আমরা ফানা হয়ে যেতে পারি। আর তাই ধর্মীয় আবেগের পাশাপাশি এসব আয়োজন যেন মনে করিয়ে দেয় একটি চিরন্তন সত্য, মুহাম্মদের প্রতি ভালোবাসা কেবল মুখের উচ্চারণে নয়, তা প্রকাশ পায় আচরণে, মানবিকতায় এবং অন্যের প্রতি দায়িত্ববোধে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণের প্রত্যয় নিয়ে শেষ হয় রাজধানীর বিভিন্ন স্থানের এসব আয়োজন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। লালমনিরহাটে সার বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় সার ব্যবস্থাপনা কমিটির সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সার মজুত রয়েছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা ও সার ডিলাররা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, দেশে কোনো সারের সংকট নেই, পর্যাপ্ত সার মজুত রয়েছে, চাহিদার তুলনায় সারের পরিমাণ বেশি। ডিলাররা ভুল বুঝে সার উত্তোলন না করায় মাঠ পর্যায়ে কিছুটা সংকট দেখা দিয়েছে। ডিলারদের বাদ দিয়ে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে সার বিক্রির কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এটি ভুল বোঝাবুঝি, অপপ্রচার। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স, সার নিয়ে যদি কেউ দুর্নীতি করে বা অসৎ পথে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমি আশা করি যে যতটা না বাস্তব তার চেয়ে বেশি রটানো হচ্ছে। আসলে আমি গতকালকে আলোচনা করে দেখেছি যে আমার জেলায় যে সারের বরাদ্দ গত বছর দেওয়া আছে তার চেয়ে অধিক বরাদ্দ দেওয়া আছে। সুতরাং সারের কোনো সংকট নেই। আমরা এটা ক্লোজ মনিটরিং করতেছি এবং জেলা প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি এই ধরনের কোনো যদি কেউ দুর্নীতির আশ্রয় গ্রহণ করে, অসৎ উপায়ে আশ্রয় গ্রহণ করে, তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে। রাজধানীর গুলশান থানার প্রচারণার মামলায় 2 বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সাজার বিরুদ্ধে আসামির আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 20 মে এই মামলায় তাকে 2 বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলম। সাজার পাশাপাশি তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায় তাকে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। সাজা পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাত 8:30টার দিকে গুলশান 2 নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিভাগে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে চিকিৎসা নিয়েছে প্রায় 15,815 জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 14,952 জন। চলতি বছরে বিভাগের 6 জেলায় বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 49 জন, আর হাম আক্রান্ত হয়ে মারা গেছে 19 জন শিশু। বর্ষা এলেই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাতক্ষীরা সদর উপজেলার অধিকাংশ এলাকার মানুষ। প্রায় 6 মাসের অধিক সময় পানিতে নিমজ্জিত থাকে এসব এলাকার ফসলের মাঠ ও রাস্তাঘাট। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবের রহমান। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ঢেকুর বিলের হাজারো বিঘা ফসলি জমি এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত। এলাকাবাসীর অভিযোগ, বিলের পানি নিষ্কাশনের একমাত্র সংযোগ খালটি মৎস্য ঘেরের কারণে বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। ফলে ফসল উৎপাদন করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সামনে ছাড়া আছে, পিছনে আটক আছে, এই যে ঘের মালিক যারা আছে তাদেরকে বলে আমাদের বাবার সম্পত্তি, এই বলি জোর পূর্বে তারা ঘের বেঁধে দিছে। সবাই হাত লাগাতে পারিছে, কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাপতি সম্পদ তারা খালের মুখে ঘের বেঁধে খালে পানি যাবার পথ বন্ধ করে কি এখানে 5টা-7টা গ্রামের মানুষ এইভাবে পানি বন্দী আমরা। শুধু ঢেকুর বিল নয়, একই চিত্র জাহানাবাদ, কোমরপুর, ফয়জুল্লাপুর সহ সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মধুমোল্লারডাঙ্গি, বদ্দিপুর কলোনি সহ বিভিন্ন এলাকায়। অল্প বৃষ্টিতেই এসব এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের প্রায় 6 মাসেরও বেশি সময় পানিবন্দী থাকতে হয় অনেক পরিবারকে। ফলে পানিবাহিত রোগের পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। কেউ কেউ বাধ্য হচ্ছেন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে। বর্ষা চলে গেলেও এই পানি সরে না, বহুত দিনের এই পানির সমস্যা। প্রতি বছর এরকম পানি ওঠে, রান্না বা খাওয়ার ব্যবস্থা হচ্ছে না। এদিকে কেউ খেয়াল করে না, প্রশাসনের কোনো নজর নেই। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি থাকার কোনো অবস্থা নেই। যে মাটি পার হয়ে যাবে পানি, সে পানি যাওয়ার মতন কোনো সুযোগ নেই, যার কারণে আজকে আমরা শহরের উপরে পৌরসভার উপরে বাস করেও আমরা বঞ্চিত। ডিসি, এসপি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, কেউ দেখে না যে আমাদের বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ কিংবা ঘা পাতা হয়ে যাচ্ছে, বাথরুম নেই, রান্নাঘর নেই, সব ঘর ভিতরে পানি, কেউ একবার তাকায় দেখে না। যদিও উপজেলা প্রশাসন বলছে, ঘের মালিকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। 3 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যত জানতে পেরেছি চেয়ারম্যান সাহেব ঘের মালিকদের সাথে কথা বলবেন, আর যদি এটা সাকসেসফুল না হয় তাহলে আমরা গণ উপদ্রব বা ঘেরের আন্ডারে যে ধারাগুলো পড়ে মোবাইল কোর্টের আওতায়, সেই জায়গায় আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করব। অপরিকল্পিত মৎস্য ঘের ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাকেই জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, স্থায়ীভাবে খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে প্রতি বর্ষাতেই এ দুর্ভোগ আরও বাড়বে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।